সো আমরা হচ্ছে লিউইস ডট স্ট্রাকচার দিয়ে কিভাবে একটা কম্পাউন্ডের হচ্ছে স্ট্রাকচার ফর্মুলা বের করে সেটা শিখবো। এটা আমরা বলি হচ্ছে লিউইস ডট স্ট্রাকচার। তো খুব সিম্পল কিছু রুল আছে, সেই রুলগুলো ফলো করে আসলে বেশিরভাগ কম্পাউন্ডেরই স্ট্রাকচার ফর্মুলা আঁকা যায়। তো প্রথম রুল হচ্ছে, রুল নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রাল অ্যাটম ডিটারমাইন করা। রুল নাম্বার ওয়ান হচ্ছে সেন্ট্রাল অ্যাটম ডিটারমাইন করা। সেন্ট্রাল অ্যাটম ডিটারমাইন করা বা সেন্ট্রাল অ্যাটম নির্ণয় করা। নির্ণয় করা সেন্ট্রাল অ্যাটম ডিটারমাইন করা। তো এখন একটা কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটম কে হবে, ঠিক আছে? সেন্ট্রাল অ্যাটম কে হবে এটা আসলে ডিটারমাইন করার আমাদের কাছে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে যে যেই এলিমেন্টটা হচ্ছে সংখ্যায় কম, ঠিক আছে, সংখ্যায় যেটা কম, মানে যে অ্যামাউন্ট কম যার, ঠিক আছে, সংখ্যা একটু দাঁড়াবে। আচ্ছা, তো সেন্ট্রাল অ্যাটম বের করার রুল হচ্ছে যে সংখ্যায় যেটা কম, মানে যেটার নাম্বার কম, ঠিক আছে? সংখ্যায় যেটা কম, সংখ্যায় যেটা কম সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হবে। আর যদি সংখ্যাতে টাই হয়, দুজনের সংখ্যা হচ্ছে সেম, মানে সংখ্যা যদি সমান হয়, তো সেক্ষেত্রে সংখ্যা যদি সমান হয়, সংখ্যা সমান হলে বা ইকুয়াল হলে, সংখ্যা সমান হলে বা ইকুয়াল হলে হচ্ছে যার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মক, হ্যাঁ, যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম হবে। যার ইলেকট্রোনেগেটিভিটি, এটা হচ্ছে কি হবে, সেন্ট্রাল অ্যাটম। বোঝা গেছে এই পর্যন্ত? সেন্ট্রাল অ্যাটম বের করতে হলে যেটা সংখ্যায়, মানে যার নাম্বার কম সেইটা। আর সেকেন্ড রুল হচ্ছে যেটা সংখ্যায় যদি সমান হয় তখন যার ইলেকট্রোনেগেটিভিটি কম সেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আচ্ছা, এখন আহ, এটা হচ্ছে রুল নাম্বার ওয়ান। রুল নাম্বার টু হচ্ছে যে সেন্ট্রাল অ্যাটম যেটা, রুল নাম্বার টু, প্রথমত এই সেন্ট্রাল অ্যাটমটা ডিটারমাইন করবো। রুল নাম্বার টু হচ্ছে সেন্ট্রাল অ্যাটম যেটা, তো সেই সেন্ট্রাল অ্যাটম এর ভ্যালেন্সি বা যোজন, সেন্ট্রাল অ্যাটম যেটা থাকবে তার যে ভ্যালেন্সি বা তার যে যোজন, এটা ম্যাক্সিমাম হবে। ভ্যালেন্সি হবে ম্যাক্সিমাম, ভ্যালেন্সি হবে ম্যাক্সিমাম। আচ্ছা, সো বিভিন্ন এলিমেন্টের ইয়াগুলা কিরকম, মানে ভ্যালেন্সি গুলা কিরকম? যেমন ধরো অক্সিজেন, অক্সিজেনের জন্য ভ্যালেন্সি একটাই, টু, এটাই হচ্ছে তার ম্যাক্সিমাম। সালফারের জন্য ভ্যালেন্সি হয় 246, 246, তো সে এই ম্যাক্সিমাম সিক্স, এইটাতে থাকে। তারপর হচ্ছে ফসফরাস, এটা যদি সেন্ট্রাল অ্যাটম হয়, ফসফরাসের ভ্যালেন্সি 3, 5 হয়। সো ম্যাক্সিমাম হচ্ছে 5, এটা হবে। তারপর সিলিকন, সিলিকনের জন্য ভ্যালেন্সি হচ্ছে 4, ভ্যালেন্সি হচ্ছে 4, এইটাই শো করবে সেন্ট্রাল অ্যাটম হিসেবে। তারপর হচ্ছে কার্বন, কার্বন দুইটা ভ্যালেন্সি 2 আর 4, তো ম্যাক্সিমাম 4, এটা শো করবে। আর লাস্টলি হচ্ছে একটু এক্সেপশনাল একটা কেস আছে নাইট্রোজেন। নাইট্রোজেনের ব্যালেন্স আসলে অনেকগুলা। নাইট্রোজেনের 1 হয়, 2 হয়, 3 হয়, 4 হয়, 5 হয়। কিন্তু এখানে এই এক্সেপশনাল কেসটা হচ্ছে যে নাইট্রোজেন ম্যাক্সিমাম শো করবে হচ্ছে 4, ঠিক আছে, 5 না, ম্যাক্সিমাম শো করবে 4। আর এছাড়া তোমার আরেকটা জিনিস একটু মনে রাখবো যে নাইট্রোজেনের ভ্যালেন্সি বা যোজনী, নাইট্রোজেনের ভ্যালেন্সি, নাইট্রোজেনের ভ্যালেন্সি অর যোজনী, নাইট্রোজেনের ভ্যালেন্সি অর যোজনী আহ, তোমার যদি 4 ইউজ হয়, ভ্যালেন্সির যোজনী যদি 4 ইউজ হয়, 4 ইউজ হলে নাইট্রোজেনের উপর একটা প্লাস চার্জ দিবে, নাইট্রোজেনের উপর একটা প্লাস চার্জ দিবে, প্লাস চার্জ দিবে, নাইট্রোজেনের উপর একটা প্লাস চার্জ দিবে।
সো সেন্ট্রাল অ্যাটম ডিটারমাইন করবো, আর সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্সি হবে ম্যাক্সিমাম। আর নাইট্রোজেনের জন্য একটা এক্সেপশন, আর যদি ভ্যালেন্সিটা 4 ইউজ হয় তখন তার উপর একটা প্লাস চার্জ পাবে। এই পর্যন্ত ফলো করা গেছে। আর রুল নাম্বার 3 হচ্ছে ফর্মাল চার্জ ডিস্ট্রিবিউশন। ফর্মাল চার্জ ডিস্ট্রিবিউশন ফর্মাল চার্জ ডিস্ট্রিবিউশন এইটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, বিকজ মানে এটা আসলে আমাদের রুল মেনে অতটা করতে হবে। তারপর দুটো সিম্পল রুল আছে যে ইউজুয়ালি ইউজুয়ালি নেগেটিভ চার্জ নেগেটিভ চার্জ যারা থাকে নেগেটিভ চার্জ যারা থাকে সেটা সেন্ট্রাল অ্যাটমের উপরে বসে। সেন্ট্রাল অ্যাটমকে আমরা শর্টলি লিখবো সি এ। নেগেটিভ চার্জ সেন্ট্রাল অ্যাটমের উপর বসবে। আর পজিটিভ চার্জ সেটা ইউজুয়ালি নেগেটিভ চার্জ ইউজুয়ালি হচ্ছে সারাউন্ডিং অ্যাটমের উপরে বসবে, এস এ। এস এ মানে হচ্ছে সারাউন্ডিং অ্যাটম, মানে সেন্ট্রাল অ্যাটমের চারপাশে যাওয়া থাকে। পজিটিভ চার্জ ইউজুয়ালি হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের উপরে বসবে। আর আরেকটা জিনিস মনে রাখবো, এই নেগেটিভ চার্জ যার উপর একটা মাইনাস চার্জ বসবে, এটা একটু সাইডে লিখবো, যার উপর একটা নেগেটিভ চার্জ বসবে, যার উপর নেগেটিভ চার্জ বসবে সে সিঙ্গেল বন্ড ফর্ম সে সিঙ্গেল বন্ড ফর্ম অলওয়েজ সে সিঙ্গেল বন্ড ফর্ম যার উপর নেগেটিভ চার্জ বসবে সে সিঙ্গেল বন্ড ফর্ম। সো এই হচ্ছে আমাদের ফর্মাল চার্জ ডিস্ট্রিবিউশনের রুল। তো এই ফর্মাল চার্জ কি আমরা পরে বুঝবো। তো এখন বেসিক যে এগুলো হচ্ছে রুল, তো বেসিক যে স্টেপ গুলো আছে কোন একটা স্ট্রাকচারাল ফর্মুলা ডিটারমিনেশনে আমাদের যে স্টেপস, ফার্স্ট স্টেপ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম বের করা। বা কেন্দ্রীয় পরমাণুটা বের করা, সেন্ট্রাল অ্যাটম বের করা। সেকেন্ড স্টেপ হচ্ছে সেন্ট্রাল অ্যাটমের সাথে সারাউন্ডিং অ্যাটমদের সিঙ্গেল বন্ড দেওয়া, মানে যতগুলা সারাউন্ডিং অ্যাটম আছে সবার সাথে একটা করে সিঙ্গেল বন্ড দিব। সেন্ট্রাল অ্যাটমের সাথে এই সারাউন্ডিং অ্যাটমদের সিঙ্গেল বন্ড দিব, বা একটা একক বন্ধন দিব। 3 নম্বর হচ্ছে আমাদের এই তোমার চার্জ, এই যে ফর্মাল চার্জ ডিস্ট্রিবিউশনের যে ব্যাপারটা, চার্জের ব্যাপারটা, চার্জ দিব, যাদের যে চার্জ দেওয়া উচিত সেই চার্জ দিব। তারপর হচ্ছে আমরা সারাউন্ডিং অ্যাটম যারা আছে, সারাউন্ডিং অ্যাটম মানে চারপাশে যারা আছে, সারাউন্ডিং অ্যাটমের ভ্যালেন্সি অর যোজনী ফিল আপ, সারাউন্ডিং অ্যাটমের ভ্যালেন্সি বা যোজনী ফিল আপ করবো, ভ্যালেন্সি বা যোজনী ফিল আপ। ঠিক আছে। সো সেন্ট্রাল অ্যাটম বের করবো, সেন্ট্রাল অ্যাটমের সাথে সবার একটা সিঙ্গেল বন্ড দিব, চার্জ দিব, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্সি বা যোজনী ফিল আপ করবো। আর আহ, তারপর হচ্ছে সারাউন্ডিং অ্যাটমের অক্টেট ফিল আপ করবো, সারাউন্ডিং অ্যাটমের অক্টেট অর ডুয়েট ফিল আপ করবো। তো অক্টেট ফিল আপ করবে সবাই, আর ডুয়েট ফিল আপ করবে শুধুমাত্র হাইড্রোজেন। অক্টেট অর ডুয়েট ফিল আপ করবো, অক্টেট অর ডুয়েট ফিল আপ করবো। আচ্ছা, সারাউন্ডিং অ্যাটমের অক্টেট অর ডুয়েট ফিল আপ করবো। আর এরপর লাস্ট স্টেপ হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার বা মুক্ত জোড় ইলেকট্রন বসাবো, লোন পেয়ার ইলেকট্রন বসাবো, লোন পেয়ার ইলেকট্রন বসাবো। ঠিক আছে। এবং এই লোন পেয়ার বসানোর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যে লোন পেয়ার ইজ ইকুয়াল টু হবে ব্যালেন্স ইলেকট্রন, মানে যোজনী ইলেকট্রন যতগুলো বা যোজ্যতা ইলেকট্রন যতগুলো বা ব্যালেন্স ইলেকট্রন যত মাইনাস তোমার যতগুলো বন্ড, যতগুলো মানে ওর লাস্ট যে এলিমেন্টটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম তার লাস্ট শেলে যতগুলো ইলেকট্রন আছে মাইনাস যতগুলো বন্ড সে ফর্ম করছে সেটা। ঠিক আছে। আর সেন্ট্রাল অ্যাটম অক্টেট ফিল আপ করলো কিনা, সেন্ট্রাল অ্যাটম অক্টেট ফিল আপ করলো কিনা এটা নিয়ে কেয়ারি করবো না। সেন্ট্রাল অ্যাটম অক্টেট ফিল আপ
করলো কিনা এটা দেখবোই না, আর এটা কেয়ার করবো না। ঠিক আছে, সেন্ট্রাল অ্যাটম আসলে অক্টেট ব্রেক করতে হবে, সারাউন্ডিং অ্যাটমরা মাস্ট অক্টেট বা ডুয়েট ফিল আপ করবে। ক্লিয়ার সো ফার? এখন আমরা তাহলে এখন আসলে ডিরেক্ট এক্সাম্পলস এ চলে যাব। এক্সাম্পলস এ গেলে আসলে বুঝবো যে কিভাবে করতে হয়, তাহলে আসলে আমাদের সবকটা স্টেপ মাথায় চলে আসবে কিভাবে করতে হয়। খুব easy। তো প্রথমে আমাদের প্রথম এক্সাম্পল 1 নম্বর সালফার ডাইঅক্সাইড। তো সেন্ট্রাল অ্যাটম কি হবে? সালফার। ও সংখ্যায় কম, দুই পাশে দুটো অক্সিজেন, সারাউন্ডিং অ্যাটম একটা করে সিঙ্গেল বন্ড। প্রথম দুইটা স্টেপ শেষ। এখানে কোনো চার্জ নাই, এটা কোনো আয়ন না। তো অক্সিজেনের ভ্যালেন্সি ফিল আপ করবো, অক্সিজেনের ভ্যালেন্সি 2, এর জন্য দুইটা বন্ড দিয়ে দিলাম, যে ভ্যালেন্সি 2 দেখে এরকম হাত ফিল আপ করলো। এবার এরপর সারাউন্ডিং অ্যাটমের অক্টেট অর ডুয়েট ফিল আপ করতে হবে। এই অক্সিজেনের দেখো 1 2 3 4 চারটা ইলেকট্রন হয়েছে। অক্টেট ফিল আপ করার জন্য আরো কয়টা দরকার? চারটা। সো 1 2 3 4 5 6 7 8 লোন পেয়ার গুলো পেয়ারে পেয়ারে। তারপর এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, এইটা এই হচ্ছে আমাদের সারাউন্ডিং অ্যাটমের অক্টেট ফিল আপ করা। এরপর লাস্ট স্টেপ কি ছিল? সারাউন্ডিং অ্যাটমের অক্টেট ফিল আপ করার পর সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার ইলেকট্রন বসাবো। তো লোন পেয়ার কিভাবে বের করে? ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস যতগুলো বন্ড। সালফারের ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? 6টা। সালফার লাস্ট শেলে 6টা ইলেকট্রন থাকে। আর ও কয়টা বন্ড করছে? 1 2 3 4। সো 6 - 4 কত? 2। এখানে দুইটা লোন পেয়ার। এই হচ্ছে আমার সালফার ডাইঅক্সাইড। ক্লিয়ার? এবার আমরা সালফার ট্রাইঅক্সাইড দেখি। সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কথা শোনা যাচ্ছে? সালফার ট্রাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডে সেন্ট্রাল অ্যাটম সালফার, তিন পাশে তিনটা অক্সিজেন, 1 2 3, আর প্রত্যেকটা সালফারের সাথে অক্সিজেনের সাথে একটা করে সিঙ্গেল বন্ড। প্রথম দুইটা রুল শেষ। এবার অক্সিজেনের ডুয়েট ফিল আপ করব। 1 2 2 আর হচ্ছে 3, অক্সিজেনের ডুয়েট ফিল আপ করবো। সো এরকম। এখন তোমার অক্সিজেনের সারাউন্ডিং অ্যাটমের, সরি, অক্সিজেনের ভ্যালেন্সি ফিল আপ করছে। এখানে কোনো চার্জ নেই, 3 নম্বর স্টেপ লাগবে না। অক্সিজেনের ভ্যালেন্সি ফিল আপ করছি। তারপর হচ্ছে অক্সিজেনের ডুয়েট অক্টেট ফিল আপ করছি। 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে আমার সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার, সালফারের ব্যালেন্স শেলে ইলেকট্রন আছে, ব্যালেন্স ইলেকট্রন 6টা, আর বন্ড করছে 1 2 3 4 5 6। সো 6 - 6 0। সো এখানে কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। এটা হচ্ছে আমার স্ট্রাকচার সালফার ট্রাইঅক্সাইড। আচ্ছা, এবার আসি সালফাইড আয়ন। সালফাইড, সালফাইডকে SO3 2-, এটাকে বলে সালফাইড আয়ন। এটার নাম হচ্ছে সালফাইড আয়ন। তো আমাদের এই সালফাইড আয়ন, সেটার স্ট্রাকচার আঁকি। সালফার, তিনটা অক্সিজেন, 1 2 3, তারপর হচ্ছে একটা করে সিঙ্গেল বন্ড দিয়ে দিব। সো 1 2 3। আচ্ছা, এখন এটা কিন্তু একটা আয়ন, এখানে কি আছে? দুইটা মাইনাস চার্জ আছে। আমরা বলছিলাম নেগেটিভ চার্জ সবসময় কার উপর বসে? সারাউন্ডিং অ্যাটমের উপর। আর যার উপর নেগেটিভ চার্জটা বসবে সে সিঙ্গেল বন্ড ফর্ম। এখন এই সারাউন্ডিং যে তিনটা অক্সিজেন আছে, আমার দুইটা নেগেটিভ চার্জ, যে কোনো দুইটার উপর আমি নেগেটিভ চার্জ দিব। আর এর জন্য এরা অবশ্যই কি বন্ড ফর্ম করবে? সিঙ্গেল বন্ড, মানে ওদের ভ্যালেন্সি ফিল আপ করতে আমার সিঙ্গেল বন্ডই রাখতে। এই অক্সিজেনের উপর মাইনাস দিইনি, তাহলে এইটা ব্যালেন্সে ফিল আপ করতে আমি ডাবল বন্ড। এরপর হচ্ছে সবার অক্টেট ডুয়েট ফিল আপ করবো। তো এই অক্সিজেনের এখানে দেখো ইলেকট্রন গুলো দেখো, 1 2, মানে যে 1 2, এখানে দুটো ইলেকট্রন,
3 4 5 6 7 8 এই হচ্ছে আমার অক্টেট ফিল আপ করলাম। তারপর এইটা 1 2 এই যে দুইটা 3 4 5 6 7 8 তারপর এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 এইটা হচ্ছে আমার সালফাইড। আচ্ছা, আর লোন পেয়ার আছে কিনা? সালফার ভ্যালেন্স ইলেকট্রন কয়টা? ভ্যালেন্স ইলেকট্রন কয়টা সালফারের? 6। আর কয়টা বন্ড আছে? 1 2 3 4, সো 6 - 4 2, এখানে একটা লোন পেয়ার থাকবে। ঠিক আছে, এই হচ্ছে আমার সালফাইড আয়ন। আচ্ছা, 4 নাম্বার যেটা দেখবো সালফেট আয়ন। সো 4 2 এটার নাম হচ্ছে সালফেট আয়ন। সালফেট আয়ন আবারও সালফার চারপাশে 4টা অক্সিজেন বসবে। আর এখানে ওদের একটা করে বন্ড দিয়ে দিলাম। এখন এখানে 2 আছে, তো আমাদের যেটা করতে হবে যে কোনো দুইটাতে মাইনাস দিই। ঠিক আছে, যে কোনো দুইটাতে মাইনাস দিই, ধরো এটাতে দিলাম আর এটাতে দিলাম। এখন এরা সিঙ্গেল বন্ড করবে, আর এই অক্সিজেন গুলো ব্যালেন্সে ফিল আপ করার জন্য এরকম ডাবল বন্ড দিব। এরপর হচ্ছে অক্টেট ফিল আপ। এই অক্সিজেনের 1 2 দুইটা ইলেকট্রন আছে, 3 4 5 6 7 8, মানে 8টা বানাতে হবে। এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, আর আমার সালফেটের ভ্যালেন্স ইলেকট্রন 6 6 মাইনাস, এখানে বন্ড আছে 6টা, 6 - 6 হচ্ছে 0, সো কোনো লোন পেয়ার ইলেকট্রন নেই। তো এর জন্য আমাদের স্ট্রাকচারটা দেখতে হচ্ছে, বুঝে গেছে? হুম। হ্যাঁ, ওদের ক্ষেত্রে এই যে আমরা একটা রুল বলছিলাম, যাদের ক্ষেত্রে নেগেটিভ চার্জ বসবে তারা শুধু সিঙ্গেল বন্ড পাবে। ঠিক আছে, ডাবল বন্ড হবে না। ব্যালেন্সে ফিল আপ করতেও আমি সিঙ্গেল বন্ড ইউজ, মানে মাইনাস চার্জ সহ কখনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হবে, সিঙ্গেল বন্ড। আচ্ছা, এখন যদি আমাকে বলে যে সালফিউরিক অ্যাসিড, এইটার ফর্মুলা লেখো। সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি জাস্ট 2H প্লাস আর সালফেট 2 - দ্যাট ইজ জাস্ট একটু আগে যে কম্পাউন্ডটা আমরা দেখলাম, সরি আয়নটা দেখলাম, আর এই পাশে যে একটা O- আছে সেটার সাথে জাস্ট একটা এইচ লাগাই দিব, আর এই পাশে যে একটা O- ছিল তার সাথে একটা এইচ লাগাই, এটাই হচ্ছে কি আমার H2SO। হচ্ছে লোন পেয়ার গুলো আর দেখাতে হবে না। এই লিউইস ডট স্ট্রাকচার সবার উপর লোন পেয়ার দেখাতে হয়, বাট তুমি যদি স্ট্রাকচারাল ফর্মুলা আঁকো, সেন্ট্রাল অ্যাটম ছাড়া বাকি দুই উপর লোন পেয়ার না দেখালেও বুঝে গেল? এখানে একটা ইয়া হচ্ছে যে অনেকে বলে এখানে একটা এইচ প্লাস আয়নিক বন্ড করছে, এখানে আরেকটা এইচ প্লাস আয়নিক বন্ড করছে, এটাও ভ্যালিড। আবার এরকম যদি বন্ড দিয়ে দেখাও সেটাও একই জিনিস। লিউইস ডট স্ট্রাকচার আসলে আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড সব সেম জিনিস, তো এরপর দেখালেই, আর তখন এখানে ওই মাইনাসটা থাকবে না, মাইনাস আর এই প্লাস মিলে নিউট্রালাইজড। আচ্ছা, এবার আসি PCl3। PCl3 ফসফরাস ট্রাইক্লোরাইড, তো এইটার জন্য কিরকম হবে? ফসফরাস, ঠিক আছে, ফসফরাস ফসফরাস, তার তিন পাশে তিনটা ক্লোরিন, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। আচ্ছা, ক্লোরিনের মানে এখানে কোনো চার্জ নাই, ক্লোরিনের ভ্যালেন্সি কত? 1। তাহলে এখানে এক্সট্রা কোনো বন্ড দেওয়ার কিছু নেই। ক্লোরিনের ভ্যালেন্সি 1 বা যোজনী 1। ক্লোরিনের অক্টেট ফিল আপ করবে যে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তো সবার অক্টেট ফিল আপ করলাম। এবার সেন্ট্রাল অ্যাটমের লোন পেয়ার বসাতে হবে। তো ফসফরাসের ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকে? 5টা। আর এখানে 3টা বন্ড করছে, তার মানে 2টা লোন পেয়ার থাকে। ঠিক আছে, এই হচ্ছে PCl3। একইভাবে PCl5 এরটা পারবা।
PCl5 হবে জাস্ট এরকম। এটা আর এখানে যে সবার অক্টেট ফিল আপ করবো, এটা দিয়ে আসলে সুবিধা হয় কি যে বোঝা যায় টোটাল কয়টা লোন পেয়ার আছে, তো পরীক্ষা আসলে এই কম্পাউন্ডে কয়টা লোন পেয়ার আছে ঠিক করে বলতে পারবো। আর এখানে ফসফরাস কোনো এখানে কনটেন্ট নেই, 5 এবার যদি আমি দেখাই POCl3, ফসফোরাইল ক্লোরাইড, POCl3, এটা দেখো। এখানে দেখো দুইজন আছে যাদের নাম্বার কম, ফসফরাস আর অক্স। তো যখন টাই হয় তখন কে সেন্ট্রাল অ্যাটম হয় যার ইলেকট্রোনেগেটিভিটি কম। অক্সিজেনের থেকে কিন্তু ফসফরাসের ইলেকট্রোনেগেটিভিটি কম, সো ফসফরাস হচ্ছে সেন্ট্রাল, আর অক্সিজেন, তিনটা ক্লোরিন হচ্ছে সারাউন্ডিং। এবার চার্জ দেওয়ার কিছু নাই, এবার হচ্ছে ভ্যালেন্সি ফিল আপ করবো। ক্লোরিনের ভ্যালেন্সি 1, এই ক্লোরিনের ভ্যালেন্সি 1, এই ক্লোরিনের ভ্যালেন্সি 1, অক্সিজেনের ভ্যালেন্সি 2। এবার হচ্ছে অক্টেট, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর ফসফরাস কয়টা বন্ড করছে? 5টা। ভ্যালেন্স ইলেকট্রন 5টা, 5 - 5 is 0, দ্যাটস ওয়াই ভ্যালেন্স এইখানে ওর লোন পেয়ার কয়টা বসবে? 0। সো এটা হচ্ছে আমার PuCl। ওকে, এবার আমাদের 8 নাম্বার, সরি 9 নাম্বার, অ্যামোনিয়া। অ্যামোনিয়া, তো অ্যামোনিয়ার সেন্ট্রাল অ্যাটম N, তিনটা হাইড্রোজেন এইভাবে আছে, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, হাইড্রোজেন ডুয়েট ফিল আপ করবে, অলরেডি তার ডুয়েট ফিল আপ, এই যে 1 2, তারপর এখানে 1 2, তারপর এখানে 1 2, ঠিক আছে, হাইড্রোজেন ডুয়েট ফিল আপ। নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন 5টা, তিনটা বন্ড আছে, 5 - 3, এটা হচ্ছে লোন পেয়ার। আচ্ছা, আহ, 4 বসবে, মানে 4 বসলে তখন একটা প্লাস চার্জ দিতে হবে। 4 বসে যদি, মানে আমি বলি সেন্ট্রাল অ্যাটম তার ম্যাক্সিমাম ভ্যালেন্সিতে থাকে, ঠিক আছে, বা থাকতে চায়, বাট এখানে তো আর সারাউন্ডিং অ্যাটম নাই, তিনটা আছে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি NH4+, তাহলে এই যে নাইট্রোজেনের চারপাশে 4টা হাইড্রোজেন দিলাম, 4টা হাইড্রোজেন দিলাম। এখন NH4+, এটা হচ্ছে NH4+, অ্যামোনিয়াম আয়ন দেখাচ্ছে, মনে আছে? সিঙ্গেল বন্ড দেওয়ার পর এরপর হচ্ছে চার্জ দিতে হয়, এটা একটা প্লাস চার্জ। তো চার্জটা, প্লাস চার্জ কার উপর বসে? সারাউন্ডিং নাকি সেন্ট্রাল? সেন্ট্রাল, এই যে এইটার উপর বসে। এখন এন্ড দেখো আমাদের ওই রুলটাও কিন্তু মিলছে যে নাইট্রোজেনের সাথে 4টা বন্ড হলেই তার উপরে কি দিব? একটা প্লাস চার্জ, দেখছো? 4টা বন্ড হলেই তার একটা কি থাকে? একটা প্লাস চার্জ থাকে। এখন হাইড্রোজেনের ভ্যালেন্সি 1, সো এখানে একটা করেই হাত আছে। হাইড্রোজেন ডুয়েট ফিল আপ করে, এখানে তার ডুয়েট ফিল আপ, এই যে দুইটা করে ইলেকট্রন আছে প্রত্যেকটা হাইড্রোজেনের, আলাদা করে কিছু করার নাই। নাইট্রোজেনের লোন পেয়ার, এবার এখন দেখো লোন পেয়ার বের করার রুল কি ছিল? ভ্যালেন্স শেলের ইলেকট্রন, তো ভ্যালেন্স শেলের ইলেকট্রন নাইট্রোজেনের 5টা থাকে, কিন্তু নাইট্রোজেনের এখন চার্জ কত? প্লাস, তার মানে কি সে একটা ইলেকট্রন অলরেডি ছেড়ে দিছে, মাইনাস, মানে তার মানে এখন ওর ভ্যালেন্স শেল ইলেকট্রন আছে কয়টা? 5 - 1 4, 4 মাইনাস ও কতগুলো বন্ড করছে? 4টা, এখান থেকে কত আসে? 0। দ্যাট মিনস এখানে কোনো লোন পেয়ার বসবে। এটাই হচ্ছে আমার অ্যামোনিয়াম প্লাস NH4+। এবার এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ফসফেট আয়ন। ফসফেট আয়ন, PO4 3 ফসফেট আয়ন। তো ফসফেট আয়নে ডেফিনেটলি আমাদের যে ইয়া
ফসফেট আয়নে আমাদের যে সেন্ট্রাল অ্যাটম ফসফরাস, তার সাথে হচ্ছে এই যে অক্সিজেন 4টা বসবে, আর এখানে 3 মাইনাস আছে, তো 3টা সারাউন্ডিং অ্যাটমের উপর মাইনাসটা দিলাম। এরা সিঙ্গেল বন্ডই করবে, এটা ডাবল বন্ড করলো, অক্টেট ফিল আপ করলাম 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আর ফসফরাস এখানে বন্ড করছে কয়টা? 5টা, আর তার ব্যালেন্স ইলেকট্রনও 5টা, সো 5 মাইনাস 5 সো এখানে কোনো লোন পেয়ার বসবে না। আচ্ছা, সো এই হচ্ছে আমার PO4 3 মাইনাস, মানে এটাকে যদি ক্লিন করে আঁকি, মানে সারাউন্ডিং অ্যাটমের লোন পেয়ার গুলো যদি না দেই, তখন আসলে এরকম দেখাবে। আচ্ছা, হোয়াট ইফ আমাকে H3PO4 এর স্ট্রাকচার রাখতে বলে? তো ফসফরিক অ্যাসিড কিন্তু আসলে PO4 3 মাইনাসের সাথে জাস্ট 3টা H প্লাস, তো সেটা দেখতে কিরকম হবে? জাস্ট এখানে একটা H প্লাস দিব, এখানে একটা H প্লাস দিব, এখানে একটা H প্লাস দিব, সো সেটা দেখতে হবে এরকম। এটা হচ্ছে আমার H3PO, বুঝতে পারলাম? আচ্ছা, এখন এটা হচ্ছে ফসফরিক অ্যাসিড, H3PO4 মানে হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো আমি যদি আহ, এবার বলি ফসফরাস অ্যাসিড, H3PO3 ফসফরাস অ্যাসিড, আর যদি বলি ফসফরাস অ্যাসিড আর তারপর হচ্ছে H3PO2, বলা হয় হাইপোফসফরাস অ্যাসিড, H3PO2 ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড। নেমিংটা এই টাইপের, এই যে অক্সি অ্যাসিডের নেমিংও আমি শিখাবো। তো এখন H3PO4 এর জন্য PO4 3 মাইনাস অ্যানায়নটাকে ইয়া করছি, দেন হচ্ছে হাইড্রোজেন গুলো অ্যাড করেছি। এখন H3PO3 আর H3PO2 টা কিরকম হবে? এখানে মনে হতে পারে যে H3PO3 এর জন্য প্রবাবলি PO3 3 মাইনাসেরটা করতে হবে, বাট এমনটা না। H3PO3 এইটার ইকুইভ্যালেন্ট নাম্বার বলতে একটা জিনিস আছে, যেটা হচ্ছে 2। H3PO2 এর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1, আর H3PO4 এর ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 3। ইকুইভ্যালেন্ট নাম্বার বলতে বোঝায় একটা অ্যাসিডে কতগুলা সাবস্টিটিউট করার মতো, মানে কতগুলা সাবস্টিটিউয়েবল তোমার ইয়া আছে, এইচ প্লাস আছে, কতগুলো এইচ প্লাস কে হচ্ছে সাবস্টিটিউট করা যাবে। H3PO4 এ সেটা হচ্ছে 3, দ্যাট ইজ সে 3টা এইচ প্লাস, সে হচ্ছে 3টা এইচ প্লাস দিতে পারে, ঠিক আছে? আর H3PO3 যেটা, সেটা সেটার ইকুইভ্যালেন্ট নাম্বার 2 বলতে বোঝায় যে সে 2টা এইচ প্লাস দিতে পারে। আর H3PO2 তার ইকুইভ্যালেন্ট নাম্বার 1 বলতে বোঝায় তার ভিতর একটা এইচ আছে যেটা সাবস্টিটিউট করা যায়, মানে এই অ্যাসিডটা অ্যাকুয়াস সলিউশনে একটা এইচ প্লাস দেয়। তাহলে এই যে H3PO3, এটার এটার ভিতরে আসলে কয়টা এইচ প্লাস আছে? 2টা। তাহলে অ্যানায়নটা কি এখানে? HPO3 2 মাইনাস, এইটা হচ্ছে অ্যানায়ন। তার মানে আমার এইটার স্ট্রাকচার এইটার স্ট্রাকচার আর H3PO2 যখন করব, সেখানে কয়টা H প্লাস আছে? একটা। আর বাকি যে অংশটা আছে H2PO2, সেটার চার্জ কত? মাইনাস। তখন আমার এই সেগমেন্ট, এই অংশটার স্ট্রাকচারাল ফর্মুলা আঁকতে হবে। তো এখন আমি এই প্রথমে ফসফরাস অ্যাসিডের জন্য HPO3 2 মাইনাস অ্যানায়নটার স্ট্রাকচার আঁকি। তো ফসফরাস হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, আর তার সাথে এই যে হাইড্রোজেন, আর হচ্ছে 3টা অক্স। এখন এখানে একটা এই যে ইয়া চার্জ আছে, 2 মাইনাস চার্জ আছে, এই চার্জ গুলো তাহলে কার উপর দিব? হ্যাঁ, সারাউন্ডিং কার কার উপর দিব? এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। অবশ্যই কমন সেন্স কি বলে, তার কার উপর দেওয়া হচ্ছে 2 মাইনাস, 2টা মাইনাস
অক্সিজেন গুলোর উপর, ঠিক আছে। আর তাহলে এই অক্সিজেন গুলো সিঙ্গেল বন্ড করবে, এই অক্সিজেনটা করবে ডাবল বন্ড, তার ভ্যালেন্সি ফিল আপ করতে এই হাইড্রোজেনটা সিঙ্গেল বন্ডই রাখবে কারণ তার ভ্যালেন্সি 1। এরপর হচ্ছে ডুয়েট ফিল আপ করবে হাইড্রোজেন, তো হাইড্রোজেনের ডুয়েট অলরেডি ফিল্ড আপ, দুইটা ইলেকট্রন আছে। অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8। এটা হচ্ছে আমার HPO3 2-। আর এখন আমি যদি দুইটা H+ দিতে চাই, এইখানে একটা H+ আসবে আর এইখানে একটা H+ আসবে। সো এইখান থেকে আমি পাবো, মানে আলটিমেটলি স্ট্রাকচারটা দেখতে এরকম OH P, তারপর এখানে একটা H, এখানে একটা ডাবল বন্ড O, আর এখানে একটা H। এইটা হচ্ছে আমার H3PO3। আচ্ছা, সিমিলারলি H3PO2 যদি করি, সেখানে H+ হচ্ছে একটা, কারণ তার ইকুইভ্যালেন্ট নাম্বার 1। এগুলো আমরা আগে থেকেই জানি, ইকুইভ্যালেন্ট নাম্বারটা মুখস্থ রাখতে হয়। H+, আর তার অ্যানায়ন পোর্শনটা হচ্ছে এটা। এটাকে যদি ইয়া করি, তোমার স্ট্রাকচার আঁকি, বাই দ্য ওয়ে এখানে এই যে ফসফরাসের লোন পেয়ার নেই কারণ 5টা বন্ড করছে, 5 - 5। আচ্ছা, এই H2PO2 টাকে যদি করি, তাহলে এখানে ফসফরাস সেন্ট্রাল, দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, দুইটা অক্সিজেন। এরপর হচ্ছে মাইনাস চার্জটা যে কোনো একটা অক্সিজেনের উপর বসবে, আরেকটা এই যে ডাবল বন্ড। এরপর হচ্ছে ওর ডুয়েট ফিল্ড আপ, ওর ডুয়েট ফিল্ড আপ, ওর ব্যালেন্সে ফিল্ড আপ, এর ব্যালেন্সে ফিল্ড আপ, এর ব্যালেন্সে ফিল্ড আপ। এবার হচ্ছে ওর ডুয়েট ফিল্ড আপ, ওর ডুয়েট ফিল্ড আপ, ওর অক্টেট ফিল আপ করলাম, এর অক্টেট ফিল আপ করলাম। আর লাস্টলি এই H+টা অ্যাড করতে হবে, তো সেই H+টা এইখানে এসে যুক্ত হবে। তো আলটিমেটলি আমার পুরো কম্পাউন্ডটা শর্টলি যদি দেখাই এরকম হবে। ফসফরাসের সাথে দুইটা হাইড্রোজেন, মানে এর জন্য এই হাইড্রোজেন গুলো বের হতে পারে না, একটা ডাবল বন্ড অক্সিজেন, এইখানে থাকে একটা OH, এই OH-টা খুব ইজিলি ভেঙে যায় এন্ড H+টা বের হয়ে আসে, ঠিক আছে। তো এই গেল হচ্ছে আমার আহ, আহ, আচ্ছা, এইটা হচ্ছে আমার ফসফরাস অ্যাসিড, এটা হচ্ছে তোমার ফসফরিক অ্যাসিড। আর H3PO2 যেটা, সেটার নাম হচ্ছে আহ, নাম হচ্ছে এটার নাম প্রবাবলি এটার নাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড, যেটা বলছিলাম হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড গুলো নেমিং এর এরকম একটা শর্ট ট্রিক আছে। এটা হচ্ছে তুমি যদি কোন একটা ইক অ্যাসিড কে চিনি, ঠিক আছে, কোন একটা ইক অ্যাসিড কে যদি চেনো, যেমন ধরো নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, ইক অ্যাসিড কারা কারা চিনি, মানে কাদেরকে চিনি, যেমন নাইট্রিক অ্যাসিড, তারপর হচ্ছে না ওইটা হাইড্রোক্লোরিক, ওইটা হবে না, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে কার্বনিক অ্যাসিড, তারপর হচ্ছে আহ, যেমন ফসফরিক অ্যাসিড H3PO4, ক্লোরিক অ্যাসিড হচ্ছে এটা HClO3, এটাকে বলে ক্লোরিক অ্যাসিড। তো এগুলো হচ্ছে সব ইক অ্যাসিড, এটার নাম হচ্ছে নাইট্রিক, এটা হচ্ছে সালফিউরিক, এটা হচ্ছে কার্বনিক, এগুলো হচ্ছে অক্সি অ্যাসিড, মানে সব অক্সিজেন ওয়ালা অ্যাসিড। হচ্ছে ফসফরিক অ্যাসিড, তারপর হচ্ছে HClO3, এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড। এখানে যত ইক অ্যাসিড, মানে কোনো সময় যদি একটা ইক অ্যাসিড পাই, তাহলে সেই ইক অ্যাসিড থেকে যদি একটা অক্সিজেন সাবট্রাক্ট করো, তাহলে যে অ্যাসিডটা পাবা সেটাকে বলে আস অ্যাসিড, মানে সেটার সাফিক্স হয় আস। যেমন ধরো ক্লোরিক অ্যাসিড থেকে একটা অক্সিজেন বাদ দিলে HClO2, এটা হবে ক্লোরাস অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড থেকে একটা অক্সিজেন বাদ দিলে H2SO3, সেটা হবে ক্লোরাস অ্যাসিড, সরি সালফিউরাস অ্যাসিড। ফসফরিক অ্যাসিড H3PO4 থেকে একটা অক্সিজেন বাদ দিলে ফসফরাস অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড HNO3 থেকে একটা অক্সিজেন বাদ দিলে HNO2 নাইট্রাস অ্যাসিড, ঠিক আছে।
বুঝতে পারছি? Okay. একইভাবে তোমার কার্বনাস অ্যাসিডও কিন্তু হয়, ঠিক আছে, H2CO2 কার্বনাস অ্যাসিড। আচ্ছা, আস অ্যাসিড থেকেও যদি আরেকটা অপশন সাবট্রাক্ট করো তখন যে অ্যাসিডটা পাওয়া যায় সেটা প্রিফিক্স হয় হাইপো, আর লাস্টে সাফিক্স হয় আস, তো হাইপো আস অ্যাসিড। যেমন ধরো HCl, মানে আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল এখানে ধরো HClO3, এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড। HClO2, এটা হচ্ছে কি আমার ক্লোরাস অ্যাসিড। আর লাস্টলি আরো একটা অপশন বাদ দিলে HOCl, এটাকে বলে হাইপোক্লোরাস অ্যাসিড। এইভাবে হচ্ছে নেমিংটা। ইক অ্যাসিডের সাথে যদি একটা অক্সিজেন অ্যাড করা হয় তখন সেটাকে বলা হয়, এটার প্রিফিক্স হয় পার, আর সেটার সাফিক্স হয় পার ইক অ্যাসিড। আমরা বলি হচ্ছে পারিক অ্যাসিড। একটা অক্সিজেন অ্যাড করলে পারিক অ্যাসিড, যেমন HClO4, HClO3 হচ্ছে ক্লোরিক, তাহলে HClO4 হবে পার ক্লোরিক অ্যাসিড। তারপর সালফিউরিক অ্যাসিড যদি আমি H2SO5 দিই তাহলে সেটা হবে তোমার পার সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটা হবে পার সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? ওকে। আর যদি কোন একটা ইয়া থেকে আমরা এই ইক অ্যাসিড থেকে যদি একটা ওয়াটারকে সাবট্রাক্ট করি আর সেটা যদি স্টিল একটা অ্যাসিড হয়, ওকে, সো ইক অ্যাসিড থেকে যদি একটা ওয়াটার বের করে নিই, এই ইক অ্যাসিড গুলো আর একটা নাম হচ্ছে অর্থ ইক অ্যাসিড, মানে নাইট্রিক অ্যাসিডকে অর্থ নাইট্রিক অ্যাসিড বলে, ঠিক আছে। আবার ফসফরিক অ্যাসিডকে আমরা অর্থ ফসফরিক অ্যাসিড বলি। মানে একটা ইক অ্যাসিড যেটা বেসিক ফর্মে আছে সেটাকে অর্থ ইক অ্যাসিড বলে। এখন এটা থেকে যদি একটা ওয়াটার বের করে নেওয়া হয় আর সেটা যদি স্টিল একটা অ্যাসিড হয় তাহলে সেটাকে আমরা বলি মেটা, এই প্রিফিক্সটা দিই, আর লাস্টে ইক অ্যাসিড, মেটা ইক অ্যাসিড। একটা এক্সাম্পল যদি বলি, যেমন সালফিউরিক অ্যাসিড আর ক্লোরিক অ্যাসিড এগুলো থেকে পানি বের করা যাবে না, বা পানি বের করলেও এটা অ্যাসিড হয় না। বাট ফসফরিক অ্যাসিড থেকে, দেখো, ফসফরিক অ্যাসিড থেকে যদি একটা ওয়াটার সাবট্রাক্ট করা হয় তখন পাওয়া যাবে HPO3, এটাকে আমরা বলি মেটাফসফরিক অ্যাসিড। HPO3 হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড। একটা পানি বের করে নিলে সেটাকে আমরা বলি মেটা ইক অ্যাসিড। আর যদি একটা ইক অ্যাসিডকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো আর তারপর যদি ওয়াটার সাবট্রাক্ট করো, এটা ইক অ্যাসিডকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় আর এরপর যদি মানে ইক অ্যাসিডকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় তারপর যদি হচ্ছে ওয়াটার সাবট্রাক্ট করা হয়, তখন আমরা এটাকে বলি হচ্ছে পাইরোইক অ্যাসিড। পাইরোইক অ্যাসিড, ঠিক আছে, পাইরোইক অ্যাসিড। তো এটার একটা এক্সাম্পল কিরকম হতে পারে, যেমন যেমন ফসফরিক অ্যাসিড H3PO4, এটাকে আমি 2 টাইমস যদি করি, 2 টাইমস করলে H6P2O8, এটা থেকে যদি এখন একটা ওয়াটার সাবট্রাক্ট তখন হবে কি H4P2O7, এইটাকে আমরা বলবো পাইরোফসফরিক অ্যাসিড, ঠিক আছে, এটা হলো তখন পাইরোফসফরিক অ্যাসিড। তো 2 দিয়ে মাল্টিপ্লাই করে যদি একটা ওয়াটার সাবট্রাক্ট করি এটাকে আমরা বলি পাইরোইক অ্যাসিড। আর এই যে আস অ্যাসিড যেটা আছে, এই আস অ্যাসিডকেও যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় আর দেন যদি একটা ওয়াটার সাবট্রাক্ট করা হয় আমরা সেটাকে বলি পাইরো আস অ্যাসিড। পাইরো সেটা আবার সাফিক্স থেকে আস, পাইরো আস। আর এই হচ্ছে আমাদের অ্যাসিডের নেমিং এর ব্যাপারগুলো। তো ফসফরিক অ্যাসিড, এদিকে গেলে ফসফরাস অ্যাসিড, হাইপোফসফরাস অ্যাসিড, এদিকে আসলে পার ফসফরিক অ্যাসিড,
এদিকে গেলে হচ্ছে মেটাফসফরিক অ্যাসিড, পাইরোফসফরিক অ্যাসিড, আর এদিকে গেলে পাইরোফসফরাস। ঠিক আছে এখন এগুলো আর যদি পাইরোর সাথে আহ, আচ্ছা এটা ওটা লাগবে না। আচ্ছা, ঠিক আছে। সো এখন আমরা তাহলে এই চেয়ারগুলো দেখলাম হচ্ছে পরের আমাদের লিস্ট অফ স্ট্রাকচার গুলো ছিল সেগুলো করছি। তো আমরা এরপর দেখবো কার্বন মনোক্সাইড, যেটা আসলে একটু এক্সেপশনাল, মানে যতগুলো রুল শিখছি সেগুলো দিয়ে আসলে এটা করা যায়। কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইডের মানে এখানে রুলটা একটু ব্রেক হয় যে কার্বন, এখানে কার্বন অক্সিজেন এরকম একটা সিঙ্গেল বন্ড হবে। কার্বন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, কারণ অক্সিজেন থেকে কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম। অক্সিজেনের ব্যালেন্সে ফিল আপ করার জন্য এখানে আমাদের একটা দাগ দেওয়ার কথা, বাট এইখানে অক্সিজেনের ব্যালেন্স হচ্ছে 3। এইটা একটু এক্সেপশন, এখানে অক্সিজেনের ব্যালেন্স হচ্ছে 3। এবার অক্সিজেনের ডুয়েট ফিল আপ মানে 1 2 3 4 5 6 7 8। আর এবার কার্বনের হচ্ছে লোন পেয়ার দিব সেন্ট্রাল অ্যাটমে। তো কার্বনের ভ্যালেন্স শেল ইলেকট্রন 4টা, এখানে 3টা বন্ড করছে। তো 4 - 3 কত কত হবে 1। সো এখানে একটা এরকম সিঙ্গেল ইলেকট্রন, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। ঠিক আছে, এটা কিন্তু একটু এক্সেপশনাল এই কারণে যে এখানে মানে এখানে বেসিক্যালি আমাদের অক্সিজেনের যে অক্সিজেনের যে ভ্যালেন্সি সেটা হয় 3। এখানে একটা জিনিস অবশ্য আছে, তো কার্বন মনোক্সাইডের আচ্ছা এখানে আসলে কার্বনের 2টা ইলেকট্রন, ঠিক আছে। এখানে আরো একটু এক্সেপশন আছে। এখানে 1 2 3 4 5 6 7, এখানে কার্বনেরও আসলে মানে কার্বন আর অক্সিজেন দুইজনেরই হচ্ছে অক্সিজেন ফিল আছে। কার্বন মনোক্সাইড একটু এক্সেপশন, মানে এটা আমরা যে কটা রুল বলছি সেগুলো দিয়ে আসলে মানে এক্সপ্লেনেবল, এটা একটু মুখস্থ রাখতে। আচ্ছা এবার কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড ওকে, কার্বন ডাই অক্সাইড এটা খুব সহজ। কার্বনের সাথে 2টা অক্সিজেন থাকবে, কোনো চার্জ নাই। ব্যালেন্সে ফিল আপ করলাম, অক্টেট ফিল আপ করলাম। আর কার্বনের ব্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন থাকে 4টা, এখানে 4টা বন্ড, সো নো লোড। আচ্ছা এবার হচ্ছে কার্বনেট আয়ন, CO3 2 কার্বনেট আয়ন, কার্বনের সাথে 3টা অক্সিজেন এভাবে থাকে। 2 আছে, দ্যাট ইজ এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস। আর এটা ব্যালেন্সে ফিল আপ করবে 2। আর এরা সিঙ্গেল বন্ড করবে। এবার অক্টেট ফিল আপ 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। আর কার্বনে কয়টা লোন পেয়ার বসবে, কার্বনের শেষ কক্ষপথে বা ব্যালেন্স ইলেকট্রন 4টা ইলেকট্রন, সো 4 - 4 0। এটা হচ্ছে আমার কার্বনেট। এখন যদি বলে কার্বনিক অ্যাসিড কেমন, কার্বনিক অ্যাসিড তাহলে জাস্ট এটা হচ্ছে কার্বন। এবার আমরা আসি জেনন ডাইফ্লোরাইড, 16 নম্বর জেনন ডাইফ্লোরাইড। জেনন ডাইফ্লোরাইড, তো জেনন ডাইফ্লোরাইডে
আমাদের সেন্ট্রাল অ্যাটম কি xenon, আর ফ্লোরিন থাকবে দুই পাশে দুইটা, একটা একটা বন্ড দিলাম। ফ্লোরিনের ভ্যালেন্সি ওয়ান, অক্টেট 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর জেননের লাস্ট শেলে ইলেকট্রন হচ্ছে 8টা, দুইটা বন্ড করছে, সো 8 - 2 6, ছয়টা লোড পেয়ার ইলেকট্রন, 1 2 3 4 5 6। ঠিক আছে, এই হচ্ছে আমার জেনন ডাইফ্লোরাইড। এবার আসি জেনন টেট্রাফ্লোরাইড, 16 নম্বর, 17 নম্বর, জেনন টেট্রাফ্লোরাইড। সো জেননের সাথে চারটা ফ্লোরিন, 1 2 3 4, অ্যান্ড এই জেনন ফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, হ্যাঁ স্টেবল কম্পাউন্ড হয়। stable। আচ্ছা, তো এখন এখানে এই যে জেনন টেট্রাফ্লোরাইডে ফ্লোরিনের ভ্যালেন্সি 1 করে, একটা করে সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম, ভ্যালেন্সি ভ্যালেন্সি 1 করে দিলাম। অক্টেট ফিল আপ করতে হবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর জেননের লাস্ট শেলে হচ্ছে 8টা ইলেকট্রন থাকে, তো এইটার লোন পেয়ার থাকবে 8 - 4, চারটা, 1 2 3 4। এটা লোন পেয়ার বলতে আমি কিন্তু জোড়া জোড়া বোঝাচ্ছিলাম, কয়টা ইলেকট্রন টোটাল থাকবে। এটা হচ্ছে আমার জেনন টেট্রাফ্লোরাইড। আর জেনন টেট্রাফ্লোরাইডের পর এবার আসে জেনন হেক্সাফ্লোরাইড, একইভাবে পারা যাবে। জেনন হেক্সাফ্লোরাইড হচ্ছে ছয়টা এন্ড কোনো চার্জ নাই, সো চার্জ দিতে হবে না। আর হচ্ছে আমাদের ফ্লোরিনের ভ্যালেন্সিও 1 করে, আর অক্টেট ফিল আপ করবো। অক্টেটটা ফিল আপ না করলেও হবে, জেননের লাস্টে 8টা ইলেকট্রন, এখানে 6টা বন্ড, এটা লক্ষ্য করবে। ঠিক আছে, এটা হচ্ছে জেনন হেক্সাফ্লোরাইড। আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট xenon pentafluoride ion, XeF5 plus pentafluoride cation। তো এইটার জন্য আমি যদি একটু পড়ি এভাবে, যে xenon-এর সাথে 5টা ফ্লোরাইড আছে, সবার সাথে সিঙ্গেল বন্ড দিলাম। এখন এখানে এই যে প্লাস চার্জটা, এটা আমরা জানি সেন্ট্রাল অ্যাটমের উপর বসে। ক্লোরিন গুলোর ভ্যালেন্সি 1 করে সবাইকে হচ্ছে আমি দিয়া দিলাম, সবগুলোকে হচ্ছে আমি একটা করে বন্ড দিলাম। আর এরপর আমাদের হচ্ছে অক্টেট ফিল আপ করতে হবে, সো 1 2 3 4 5 6 7 8। অক্টেট কিন্তু শুধু সারাউন্ডিং এত অ্যাটম, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7। আচ্ছা, তো আর হচ্ছে লোন পেয়ার বসাবো সেন্ট্রাল অ্যাটমে। সেন্ট্রাল অ্যাটমে আমরা জানি 8টা ইলেকট্রন থাকে, তো এখানে 8 - এখানে যেহেতু একটা প্লাস আছে, তো 8 - এখন ওর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন আছে 7, আর কয়টা বন্ড করছে 5টা, সো 7 - 5 2, সো এখানে লোন পেয়ার থাকবে 2টা। তো এই কম্পাউন্ড মানে এই আয়নটা দেখতে এরকম। ওকে, এবার আমরা হচ্ছে আমাদের পরে কেস আসি। আহ, পরে যেটা দেখবো সেটা হচ্ছে এবার কিছু ইন্টার হ্যালোজেনো কম্পাউন্ড। ইন্টার হ্যালোজেনো কম্পাউন্ড মানে যেই হ্যালোজেন হ্যালোজেন যদি একটা কম্পাউন্ড করে, মানে কোন একটা কম্পাউন্ড করে, সেটাকে আমরা বলি ইন্টার হ্যালোজেনো কম্পাউন্ড বা আন্তঃ হ্যালোজেনো কম্পাউন্ড। তো IF7 এই কম্পাউন্ডের স্ট্রাকচারাল ফর্মুলা আঁকবো। সো আয়োডিন, এটা সেন্ট্রাল, আর ফ্লোরিন 7টা,
সবগুলোর সাথে সিঙ্গেল বন্ড। তারপর হচ্ছে সবার ভ্যালেন্সি ফিল আপ করবো, ভ্যালেন্সি 1, অক্টেট ফিল আপ করবো 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এটা। আর আয়োডিনের লোন পেয়ার কয়টা বসবে? আয়োডিনের লাস্ট শেলে হচ্ছে 7টা ইলেকট্রন থাকে, 7 মাইনাস 7টা বন্ড করছে, 7 মাইনাস 7 0। এইটা হচ্ছে আমার IF7। তো এই লোন পেয়ার গুলো না বসলেও আসলে হইতো। আচ্ছা, এবার আসি IF6 প্লাস। IF6 প্লাস, IF6 প্লাসটা আগের মতোই, জাস্ট 6টা ফ্লোরিন থাকবে। আর সেন্ট্রাল অ্যাটমে প্লাস চার্জটা বসবে। ওদের ভ্যালেন্সি ফিল আপ আছে, অক্টেট ফিল আপ করবা। আর এখানে লোন পেয়ার কয়টা হবে? শেষ বা লাস্ট শেলে হচ্ছে 7টা ইলেকট্রন, মাইনাস একটা হচ্ছে যে ক্যাটায়নের চার্জ, মাইনাস কতগুলো বন্ড আছে, তো 6টা। এখান থেকে আসবে 0, সো কোনো লোন পেয়ার বসবে না। এটা হচ্ছে IF6 প্লাস। এরপর I3 মাইনাস, এইটা একটা এক্সেপশনাল কেস। I3 মাইনাস, এটা একটু বেশি ইম্পর্টেন্ট। I3 মাইনাস অ্যানায়ন, এটা কিভাবে হয় এটা একটু বুঝাই। এখানে 3টা আয়োডিনের মধ্যে একটা আয়োডিন সেন্ট্রাল, বাকি 2টা আয়োডিন হচ্ছে সারাউন্ডিং। আর তাদের সাথে একটা একটা বন্ড দিয়ে দিব। দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ চার্জ আছে, নেগেটিভটা সেন্ট্রাল অ্যাটমের উপর দিব। যে নেগেটিভ চার্জ নিবে সে একটা সিঙ্গেল বন্ডই করবে, এখানে সিঙ্গেল বন্ডই আছে। আর এই আয়োডিনটা মানে দুইজনের ভ্যালেন্সি 1, সো ভ্যালেন্সি 1 1 আছে। এখন অক্টেট ফিল আপ করবো, সো 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। এখন এখানে একটা পিকুলিয়ার আর মানে এই পর্যন্ত করার পর আমরা এরপর যদি এই আয়োডিনটা সেন্ট্রাল অ্যাটমে লোন পেয়ার বসাই, তাহলে আসবে 1 2 3 4, মানে সরি সে 2টা বন্ড করছে আর তার হচ্ছে 7টা ইলেকট্রন, 7 মাইনাস 2 হবে 5, মানে এরকম হওয়ার কথা, এরকম 5টা। এখন এখানে একটা উইয়ার্ড ব্যাপার খেয়াল করো, এই আয়োডিনটা দেখতে যেরকম, মানে 6টা লোন পেয়ার একটা বন্ড, 6টা লোন পেয়ার ইলেকট্রন আর একটা বন্ড, বা 3 জোড়া লোন পেয়ার আর একটা বন্ড, এই আয়োডিনটাও একই, তাহলে কেন এটার উপর মাইনাস চার্জ? তো আসলে এইটার স্ট্রাকচারটা এরকম না, রাদার এখানে আসলে কোনো মাইনাস চার্জ থাকেই না। এই কেসে মাইনাস চার্জটা আসলে সেন্ট্রাল অ্যাটমের উপরে বসে, মানে এই যে এইটা হচ্ছে ওয়ান অফ দোজ কেসেস যেখানে সেন্ট্রাল অ্যাটমে মাইনাস চার্জ বসে। তো এইখানে মাইনাস চার্জটা আসলে বসে এই সেন্ট্রাল অ্যাটমের উপর। এবং সেন্ট্রাল অ্যাটমে এখন যদি আমি লোন পেয়ার কয়টা হবে হিসাব করি, তো আমাদের সেন্ট্রাল অ্যাটম আয়োডিনের লাস্ট শেলে হচ্ছে 7টা ইলেকট্রন, এখন তার চার্জ হচ্ছে মাইনাস, তার মানে সে অলরেডি আরো একটা ইলেকট্রন নিচ্ছে, মাইনাস সে বন্ড করছে 2টা, সো 7 প্লাস 1 8 মাইনাস 2 6, তার মানে এইখানে আমাদের লোন পেয়ার রাখতে হবে 6টা। এই যে 1 2 3 4 5, এইটা হচ্ছে I3 মাইনাসের অ্যাকচুয়াল স্ট্রাকচার। মানে এটা এক্সেপশন এই কারণেই যে এখানে সেন্ট্রাল অ্যাটমে নেগেটিভ চার্জটা বসে। ওকে, আচ্ছা এবার আরেকটা দেখি, যেমন I3 প্লাস, I3 প্লাস, I3 প্লাস, এটাও ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। I3 প্লাস, I3 প্লাসে কি হয়? তো এটা দেখি আমাদের রুল দিয়ে করতে পারি কিনা। আমাদের রুল যে সবগুলোই কভার করে এমন না, অনেক কম্পাউন্ড মুখস্থ, সেগুলো মুখস্থই করতে হবে। I3 প্লাস এইটার আবারও আগের মতো সেন্ট্রাল অ্যাটম একটা আয়োডিন, বাকি 2টা সারাউন্ডিং, প্লাস চার্জটা এই সেন্ট্রাল অ্যাটমের উপর দিলাম। এরপর হচ্ছে 1 2, মানে ভ্যালেন্সি 1 1 করে ফিল্ড আপ। তারপর হচ্ছে অক্টেট 1 2, এই যে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আর লাস্টলি এটা লোন পেয়ার দিব, আয়োডিনের 7টা ইলেকট্রন থাকে, মাইনাস তার একটা প্লাস চার্জ আছে অলরেডি 1, মাইনাস তার বন্ড আছে 2টা,
এখান থেকে আসে 4, তার মানে এইটার লোন পেয়ার থাকবে 4টা। এইটা হচ্ছে I3 প্লাস ক্যাটায়ন। ওকে, এবার আসি 24 নাম্বার। আরেকটা এক্সেপশনাল এন্ড সুপার ইম্পর্টেন্ট স্ট্রাকচার আছে, ওজোন মলিকিউল। এটাকে আমরা বলি ওজোন মলিকিউল। ওজোন মলিকিউল, এই ওজোন মলিকিউলটা দেখতে কেমন? তো এখানে বোঝা যাচ্ছে যে 3টা অক্সিজেন, তার মধ্যে একটা অক্সিজেন হচ্ছে সেন্ট্রাল, বাকি 2টা হচ্ছে সারাউন্ডিং। তো আমরা দেখি আমাদের রুল অনুযায়ী এটা কতটুকু করা যায়। তো এখানে কোনো চার্জ নাই, তো এই 2টা অক্সিজেনই তাদের ভ্যালেন্সে ফিল আপ করতে যাবে, কিন্তু এখানে সমস্যা বাঁধাবে যে এই মাঝখানের অক্সিজেনের তখন হাত হয়ে যায় কয়টা? 4টা। আমরা জানি অক্সিজেনের ম্যাক্সিমাম ব্যালেন্সই আসলে হতে পারে কত? 2। আমরা এক কেসে 3টা দেখছি, বাট 4টা ভ্যালেন্সি আসলে অক্সিজেন শো করতে পারবে না। ঠিক আছে, 4 ও শো করতে পারার কথা না। আমরা যদি একটু অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন নিয়ে চিন্তা করি, অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম চিন্তা করে দেখো তো। অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম? 1s2 2s2 2p4, এই p অরবিটালটা এরকম থাকে, রাইট? তো এই দুইটা আনপেয়ার দেখে আমরা বলি যে অক্সিজেনের ভ্যালেন্সি 2, কিন্তু অক্সিজেনের ভ্যালেন্সি ম্যাক্সিমাম 3ও হতে পারে, কারণ এইখানে এই যে 2s2 যে অরবিটাল আছে সেইখান থেকে হচ্ছে মানে আমাদের এই মানে এখানে এই যে 4টা ইলেকট্রন এখানে হচ্ছে অক্সিজেন এই পি অরবিটাল থেকে দেখা যায় যে এক্সাইটেড স্টেটে এখানে 3টা পর্যন্ত আনপেয়ার্ড ইলেকট্রন আনা যায়। তো মেইন কথা হচ্ছে মানে যেটা মনে রাখবো, অক্সিজেন খুব রেয়ার কেসে 3 করে, বাট সবসময় 2। ঠিক আছে, খুব রেয়ার কেসে সে 3টা বন্ড অ্যালাউ করে। তো এইখানে আমাদের সমস্যা হয়ে গেল, এই যে 3টা বন্ড দেওয়া যাবে না, তাহলে কি করতে হবে? একটা বন্ড মুছে দিব। এখন আমরা আবার জানি যেই অক্সিজেন হচ্ছে একটা বন্ড করে তার চার্জ কি হয়? মাইনাস। মানে ওই যে যারা সিঙ্গেল বন্ড করে, ঠিক আছে, তখন তার চার্জ কি হয়? তার ক্ষেত্রে চার্জ দিতে হয় মাইনাস। কিন্তু এখন দেখো, ওজোন কি একটা নিউট্রাল কম্পাউন্ড, রাইট? ওজোন হচ্ছে একটা নিউট্রাল কম্পাউন্ড। তাহলে তাকে নিউট্রাল বানাবো কিভাবে? সেন্ট্রাল অ্যাটমে তাহলে একটা প্লাস দিতে হবে। বোঝা গেছে? সেন্ট্রাল অ্যাটমে একটা প্লাস দিব, তাহলে কি হয়ে গেছে? ওভারঅল নিউট্রাল। আমরা যদি সেন্ট্রাল অ্যাটমে প্লাস বসে, সারাউন্ডিং অ্যাটমে মাইনাস বসে, এইভাবে হচ্ছে আমরা এই অক্সিজেনের হাতও ঠিক রাখলাম, 3টা হাত, চার্জের দিক দিয়েও নিউট্রাল থাকলো, আবার এই অক্সিজেনও মাইনাস চার্জ হয়ে যায়। ওই যে বলছিলাম যার উপর নেগেটিভ চার্জ বসে সে অবশ্যই সিঙ্গেল বন্ড ফর্ম করে। মানে যেমন অক্সিজেন, তার ভ্যালেন্সি যদিও 2, বাট তার মাথায় যদি মাইনাস থাকে সে অবশ্যই তখন কয়টা বন্ড করবে? একটা। ঠিক আছে, আচ্ছা এখন অক্টেট ফিল আপ করবো সারাউন্ডিং। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7, আর এটা লোন পেয়ার দিব। এই অক্সিজেনের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন থাকে 6টা, মাইনাস এই যে তার একটা চার্জ আছে 1, মাইনাস 3টা বন্ড করছে, এখান থেকে আসে 2, তার মানে এখানে লোন পেয়ার থাকবে একটা, মানে সরি 2টা। এইটা হচ্ছে আমার ওজোন মলিকিউলের স্ট্রাকচার। তো চার্জ দিয়ে দেখলে এইভাবে দেখায় যে এখানে আসলে এই অক্সিজেনটা একটু প্লাস, এই অক্সিজেনটা একটু মাইনাস। ক্লিয়ার হয়েছে? ওকে, সো ওজোন মলিকিউলটা দেখলাম। আহ, আচ্ছা আমরা তাহলে সামনে মুভ অন করি। এবার হচ্ছে আমরা নাইট্রোজেনের যে অক্সাইড গুলো আছে আর ফসফরাসের যে অক্সাইড গুলো আছে সেগুলো কভার করব। তো আমাদের 25 নাম্বার এক্সাম্পল হচ্ছে আমরা নাইট্রোজেনের লেটস সে নাইট্রেট আয়ন এটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, নাইট্রোজেনের গুলো আই থিঙ্ক একটু প্ল্যান করে নেওয়া উচিত, তাহলে আমরা বেটার বুঝি। তাহলে একটু প্ল্যান করি যে নাইট্রোজেনের, যেমন নাইট্রোজেনের ভ্যালেন্সি 1 হয় এরকম একটা অক্সাইড N2O, এটাকে কি বলে নাম বলো? নাইট্রাস অক্সাইড। হ্যাঁ, এটার আরেকটা নাম হচ্ছে লাফিং গ্যাস, আর এটাই হচ্ছে আমাদের সেই রেসিং গাড়িগুলাই যে নজ ইউজ করে, সেটা নাইট্রাস অক্সাইড। তারপর N2O এর পর আমরা দেখব নাইট্রোজেনের ভ্যালেন্সি যখন 2 হয় এটাকে বলে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক
অক্সাইড, এই নাইট্রিক অক্সাইডের স্ট্রাকচার আমরা দেখবো এখানে। তারপর হচ্ছে নাইট্রিক অক্সাইড দেখার পর আমরা হচ্ছে দেখবো নাইট্রোজেনের ভ্যালেন্সি যখন 3 হয়, বা সরি 4 হয়, সেটা আগে দেখি। তো সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, নাইট্রোজেন, এটার নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। নাইট্রোজেন ডাইঅক্সাইড অ্যান্ড এইরকম এই 4 ভ্যালেন্সি 4 এর আরেকটা কম্পাউন্ড আছে, সেটাকে বলে N2O4। এটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড। এইটা আসলে নাইট্রোজেন ডাইঅক্সাইডেরই কি একটা ডাইমার, দুইটা নাইট্রোজেন ডাইঅক্সাইড একসাথে হয়ে একটা ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড ফর্ম করে। আচ্ছা, আর এরপর নাইট্রোজেনের আরেকটা অক্সাইড আছে, এটা হচ্ছে 3 ভ্যালেন্সি 3, ভ্যালেন্সি 3, এটা হচ্ছে N2O3, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। ঠিক আমরা বলি ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড। এইখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 3, বা অক্সিডেশন নাম্বার হচ্ছে 3। আচ্ছা, তারপর আমরা আরো দেখব আহ, এই NO2-র বেশ কিছু ভার্সন। একটা হচ্ছে এই যে N2O4, তারপর NO2-র আরো দেখতে হবে, NO2 আরো দেখতে হবে NO2 প্লাস, NO2 প্লাস আয়ন যেটা, সেটা, এন্ড NO2 আরেকটা আয়ন আছে NO2 মাইনাস, এই আয়নটাও দেখতে হবে। আর আমরা NO2 মাইনাস যদি দেখি, সেটার সাথে সাথে দেখতে পারবো HNO2, নাইট্রাস অ্যাসিড, HNO2। NO2 মাইনাসের সাথে একটা NO প্লাস মিলে কি বানায়, NO2 মাইনাসের সাথে একটা NO প্লাস H প্লাস মিলে বানায় কি, নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, সব কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওকে। আর এরপর আমরা হচ্ছে আরো দেখবো NO3 মাইনাস, NO3 মাইনাস, এই আয়নটা, এটার নাম কি, নাইট্রেট আয়ন। এটা হচ্ছে নাইট্রাইট আয়ন, এটা হচ্ছে নাইট্রাইট আয়ন। এইটার নাম কি, নাইট্রো। ঠিক আছে, এটার নাম হচ্ছে নাইট্রো। আর নাইট্রো আয়ন, এটা হচ্ছে নাইট্রাইট আয়ন, এটা হচ্ছে নাইট্রেট আয়ন, এটা হচ্ছে নাইট্রেট আয়ন, এটা হচ্ছে নাইট্রেট আয়ন। আর নাইট্রেট আয়ন তো দেখে ফেললেই আমি তার সাথে একটা এইচ অ্যাড করে দেখতে পারবো কি, HNO3, which is নাইট্রিক অ্যাসিড। আর এই HNO2-র নাম হচ্ছে নাইট্রাস অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড। এই NO3 প্লাস মাইনাসটা আমরা দেখবো। আর এই তো, এই হচ্ছে আমাদের প্ল্যান, যে এই নাইট্রোজেন রিলেটেড এই কয়টা জিনিস আমাদের দেখতে হবে। আরেকটা লাস্ট দেখতে হবে N2O5, N2O5 নাইট্রোজেনের 5 ভ্যালেন্সি ওয়ালা যে অক্সাইডটা আছে সেটা। ক্লিয়ার হয়েছে মানে কি কি দেখতে হবে? ওকে, তো এখন আমরা তাহলে একটা একটু দেখি। এইগুলো বেশি ইম্পর্টেন্ট, বাই দ্য ওয়ে। এই যে এটা নাইট্রো বলছে, সরি, এটার নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, এটার প্যাটার্ন হিসেবে নাম হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন। এটা যখন অর্গানিক কম্পাউন্ডে বসে তখন এটার নাম নাইট্রো গ্রুপ। আচ্ছা, তো আমরা এখন এই সব কয়টা স্ট্রাকচার দেখব সিরিয়ালি। N2O, NO, N2O3, NO2, NO2 প্লাস, NO2 মাইনাস, HNO2, N2O4, NO3 মাইনাস, HNO3, N2O5 and so on. সো আমরা প্রথমে হচ্ছে N2O দেখি। তো সেন্ট্রাল অ্যাটম, এখানে যদিও অক্সিজেন সংখ্যায় কম, কিন্তু যেহেতু এটা হচ্ছে, যেহেতু এটা হচ্ছে একটু, সকালে যাবো তাই, ঠিক আছে, তাহলে ঘুমাও ঘুমা। আচ্ছা, ওকে, সো যেটা বলছিলাম, তো আমরা এই যে প্রথমটা দেখি নাইট্রাস অক্সাইড। তো এখানে যেহেতু এটা নাইট্রোজেনের একটা অক্সাইড, তো এখানে সেন্ট্রাল অ্যাটম আসলে নাইট্রোজেনই। ঠিক আছে, এইটা একটা এক্সেপশন, যে সেন্ট্রাল অ্যাটম কম থাকা সত্ত্বেও অক্সিজেন না হয় নাইট্রোজেন। তার এক পাশে একটা নাইট্রোজেন, আর এক পাশে একটা অক্সিজেন, সিঙ্গেল বন্ড দিলাম, কোনো চার্জ দিতে হবে না এখানে। আর এবার হচ্ছে ভ্যালেন্সি ফিল আপ করবো। তো নাইট্রোজেনের ভ্যালেন্সি কত,
বলতো ইউজুয়ালি ভ্যালেন্সি কত? 3, তাই না? নাইট্রোজেনের ভ্যালেন্সি 3, রাইট? মানে নাইট্রোজেন ইউজুয়ালি দেখায় কত? 3। যেহেতু প্রুফ 15, সো ওর ভ্যালেন্সি হচ্ছে ও ইউজুয়ালি দেখায় ইয়া 3। এখন এখানে অক্সিজেন তার ভ্যালেন্সি আবার কত? 2। এখন আমি যদি এখানে 2টা হাত দিই, তখন এই যে নাইট্রোজেন একটা রুল বলে আসছিলাম না, নাইট্রোজেন মানে সেন্ট্রাল অ্যাটম হিসেবে ম্যাক্সিমাম ভ্যালেন্সি কত দেখে? 4, রাইট? তো 5টা তো হবে না। এখন যে কোনো একটা বন্ডর স্যাক্রিফাইস করতে হবে। এখন কার সাথে বন্ডটা ভাঙাইছে? অক্সিজেনের সাথে, কারণ নাইট্রোজেন নাইট্রোজেন ট্রিপল বন্ড এক্সট্রিমলি স্ট্রং। এইখানে একটা অক্সিজেনের সাথে ওর বন্ড ভেঙে যাবে। আর অক্সিজেন কখন জানি সিঙ্গেল বন্ড করে? যখন অক্সিজেনের উপর কি থাকে? একটা মাইনাস। এখন নাইট্রাস অক্সাইডটা একটা নিউট্রাল কম্পাউন্ড, তাহলে এই নাইট্রোজেনের উপর কি দিয়ে এটাকে প্লাস করব? এটা মানে নিউট্রাল করবো, একটা প্লাস। ঠিক আছে, এবার হচ্ছে আমরা অক্টেট ফিল আপ করি। সো 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর এই নাইট্রোজেনের কয়টা লোন পেয়ার বসবে? তো নাইট্রোজেনের ভ্যালেন্স শেলে 5টা ইলেকট্রন থাকে, মাইনাস প্লাস চার্জের জন্য 1, মাইনাস কয়টা বন্ড করছে নাইট্রোজেন? 4টা। তাহলে কতগুলো লোন পেয়ার বসবে? So এইখানে মাঝখানে কোনো লোন পেয়ার নেই। এইটাই হচ্ছে নাইট্রাস অক্সাইডের স্ট্রাকচার। বুঝতে পারছি? ওকে, এবার আসি নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড এটা তো নাইট্রিক অক্সাইড এটার স্ট্রাকচার কিরকম হবে? এইখান দেখে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড এটা আমরা দেখবো নাইট্রিক অক্সাইড। তো নাইট্রিক অক্সাইড দেখতে কিরকম? তো নাইট্রিক অক্সাইডেও সেন্ট্রাল অ্যাটম নাইট্রোজেন, যদিও অক্সিজেন হচ্ছে লেস ইলেকট্রোনেগেটিভ, তাই হওয়া সত্ত্বেও নাইট্রোজেনের অক্সাইড দেখে নাইট্রোজেনই হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। আর এখানে আসবে অক্সিজেন। এবার একটা বন্ড দিব, বন্ড দিয়ে অক্সিজেনের ভ্যালেন্সি ফিল আপ করবো। সো এটা অক্সিজেনের অক্টেট ফিল আপ করবো, 1 2 3 4 5 6 7 8। নাইট্রোজেন এবার লোন পেয়ার বসাবো। নাইট্রোজেনের শেষ অরবিটে 5টা ইলেকট্রন থাকে, 2টা বন্ড করছে, তার মানে তার 3টা লোন পেয়ার ইলেকট্রন আছে। 3টা মানে একটা জোড়া আর একটা সিঙ্গেল। এই সিঙ্গেলটা এইভাবেই থাকবে। এটা দিয়ে এই নাইট্রিক অক্সাইড হচ্ছে ডাইমার ফর্ম করতে পারে। ঠিক আছে, এটা মানে নাইট্রিক অক্সাইড এরকমই দেখতে, এবং এই সিঙ্গেল ইলেকট্রনটার জন্য সে একটা ডাইমার ফর্ম করতে পারে। ডাইমার মানে সে আরেকজনের সাথে একটা বন্ড ফর্ম করে আর একটা বড় কম্পাউন্ড বানাতে পারে। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। এরপর আমরা দেখি এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই গ্রুপটা দেখি, NO2 NO2 প্লাস NO2 মাইনাস। তো এখান থেকে দেখে, তো আমরা প্রথমে দেখবো NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, এইটার স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট। তো নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন সারাউন্ডিং, একটা একটা বন্ড দিলাম। অক্সিজেনের ভ্যালেন্সি ফিল আপ করতে গিয়ে নাইট্রোজেনের দুই পাশে এরকম হাত দিলাম। আচ্ছা, এখন নাইট্রোজেনে দেখো তো, মানে নাইট্রোজেন ডাইঅক্সাইডে আমি এইখানে যেটা করলাম, যে নাইট্রোজেন দুই পাশে দুইটা দুইটা হাত দিলাম। এখন একটা কথা বলছিলাম, নাইট্রোজেনে যদি 4টা হাত ইউজ হয়, ঠিক আছে, তখন তার উপর কি চার্জ বসে? নাইট্রোজেনে নাইট্রোজেনের যদি তোমার 4টা হাত বসে, তখন সে কিন্তু কি হয়? পজিটিভ, রাইট? এখানে এখন আমি যদি পজিটিভ দেই, কথা হচ্ছে আমার NO2 তাহলে কি হয়ে গেল? মানে নিউট্রাল থাকলো না তো, নিউট্রাল নেই। তো নিউট্রাল করার জন্য আসলে কি করতে হবে? যে কোনো একটা অক্সিজেনে মাইনাস দিতে হবে। আর অক্সিজেন মাইনাস, অক্সিজেনের উপর মাইনাস বসলে সে কি আর ডাবল বন্ড ফর্ম করতে পারবে? না। আচ্ছা, এখন আমরা তাহলে একটু হিসাব করি যে এবার তাহলে এই অক্সিজেনের অক্টেট মানে ভ্যালেন্সি ফিল্ড আপ, আর অক্টেট ফিল আপ করার জন্য 1 2 3 4 5 6 7 8। এই অক্সিজেনের 1 2 3 4 5 6 7 8, আর তার ভ্যালেন্সি ফিল্ড আপ, কারণ সে মাইনাস চার্জ এবং একটা বন্ড আছে। এই নাইট্রোজেনে 1 মানে তার চার্জ হচ্ছে প্লাস, আর আমরা জানি নাইট্রোজেনের শেষ কক্ষপথে বা ভ্যালেন্স শেলে ইলেকট্রন থাকে 5টা।
যেহেতু তার চার্জ +1, একটা সাবট্রাক্ট করবো, সো 5 - 1 4। আর এখানে কয়টা সিঙ্গেল বন্ড আছে, মানে কয়টা বন্ড করছে সে? 3টা। কয়টা বন্ড করছে? 3টা। সো লোন পেয়ার হবে একটা। সো এখানে আমাদের একটা লোন পেয়ার থাকবে, মানে এরকম একটা সিঙ্গেল ইলেকট্রন থেকে যায়। মানে NO2 ও ডাইমার ফর্ম করতে পারে, যাদের কাছে এরকম লোন পেয়ার হিসেবে একটা ইলেকট্রন আছে, মানে পেয়ার অবস্থায় আর নাই, তারাই ডাইমার ফর্ম করতে পারে। এখন আমরা যেটা দেখবো যে, ঠিক আছে, NO2 স্ট্রাকচার দেখলাম, তাহলে ডাইমারটা দেখে ফেলি। এই NO2 একটা ডাইমার ফর্ম করে, সেটাকে আমরা বলি কি? ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, N2O4। তার ডাইমারটা কি রকম? তার ডাইমারটা হচ্ছে এই এই NO2টাকে জাস্ট নিব, আহ, এই NO2টাকে নিব, এরকম নিলাম। আচ্ছা, এটা আসলে উল্টা করে আঁকা। আচ্ছা, এরকম থাকুক। তো আমি এখানে হচ্ছে এরকম NO2 একটাকে নিলাম, এই প্লাসটা নিচে আঁকি, আর সিঙ্গেল ইলেকট্রনটা উপরে আঁকি। প্লাসটা নিচে আঁকি, সিঙ্গেল ইলেকট্রনটা উপরে আঁকি। এই হচ্ছে একটা NO2। আরেকটা NO2 ঠিক এইভাবে এসে বসবে, জাস্ট উল্টা, এরকম এইভাবে বসবে। ঠিক আছে, এই হচ্ছে আরেকটা NO2। এন্ড সে কিন্তু নিউট্রাল, মানে তার কিন্তু ভিতরে কিন্তু প্লাস থাকলেও মাইনাস আছে, সো নিউট্রাল। তো বাট এরকম একটা সিঙ্গেল ইলেকট্রন আছে। এই দুইটা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন, নিজেদের মধ্যে বন্ড ফর্ম করে এরকম N2O4 ফর্ম। ঠিক আছে, দুইটা ইলেকট্রন মানে একটা বন্ড ফর্ম করা যাবে। সো এটা হচ্ছে সেই নিউট্রাল N2O4, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড। ওকে, এটা বোঝা গেল? ওকে, N2O4 দেখলাম। এবার আসি NO2+, নাইট্রোনিয়াম আয়ন। NO2+, আচ্ছা, NO2+। ওকে, সো NO2+, নাইট্রোনিয়াম আয়ন, এইটার স্ট্রাকচার কিরকম হবে এটা দেখি। তো NO2+, সো নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, একটা সিঙ্গেল বন্ড। আচ্ছা, প্লাসটা যদি কার উপর থাকে? সেন্ট্রাল অ্যাটম, তো সেন্ট্রাল অ্যাটমের উপর প্লাস দিলাম। এরপর অক্সিজেনের হচ্ছে ভ্যালেন্সি ফিল আপ করতে হবে, এই যে দুইটা দুইটা হাত, এন্ড ভ্যালিড। কারণ অক্সিজেন, নাইট্রোজেনের ক্ষেত্রে কথা ছিল 4টা বন্ড দিলে ওর উপর একটা প্লাস দিব। আচ্ছা, এবার অক্সিজেন গুলার অক্টেট ফিল আপ করবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর নাইট্রোজেনের লোন পেয়ার কয়টা বসবে? 5 - 1 - 4 ইকুয়াল টু কত? মানে 5 - 1, যে প্লাসটার জন্য, আর 4টা বন্ড, সো 0টা, সো কোনো লোন পেয়ার নেই। দেখো, এটা কিন্তু জাস্ট NO2+, কিন্তু জাস্ট NO2 এই ইলেকট্রনটা, এই ইলেকট্রনটা বাদ দিয়ে দিলেই, আহ, বাদ দিয়ে দিলেই হচ্ছে NO2+ চলে আসে। আচ্ছা, এটা ছিল নাইট্রোনিয়াম আয়ন, এটা ডান। এবার আসি নাইট্রাইট আয়ন, NO2-। NO2-, নাইট্রাইট আয়ন। আবারও সেম, নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন। মাইনাসটা জানি কার উপর বসে? সারাউন্ডিং অ্যাটম, তো এইখানে মাইনাস দিলাম। তাহলে এই অক্সিজেন একটা বন্ড করবে, এই অক্সিজেনকে দুইটা বন্ড দিলাম তার, এবং এবার ভ্যালেন্সি ফিল্ড আপ, এবার হচ্ছে অক্টেট ফিল আপ করবো। 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর এই নাইট্রোজেনের লোন পেয়ার কয়টা হবে? তো সেটা হচ্ছে পাঁচটা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স ইলেকট্রন, আর 3টা বন্ড করছে, 5 - 3 হচ্ছে 2। সো এইটা হচ্ছে NO2-। এটা হচ্ছে NO2। দেখো, এটা কিন্তু জাস্ট NO2-র মতোই, জাস্ট এই প্লাস চার্জটা চলে গেছে কেন? কারণ এইখানে আরেকটা ইলেকট্রন আছে, তো ওই ইলেকট্রন আর প্লাস মিলে ইয়া হয়ে গেছে, কাটাকাটি। সো আলটিমেটলি পাওয়া গেছে নাইট্রাইট আয়ন। নাইট্রাইট আয়নের এই O- এর সাথে যদি একটা আমরা হাইড্রোজেন যুক্ত করি, তাহলে কি পাওয়া যাবে? নাইট্রাস অ্যাসিড, HNO3। ঠিক আছে, বন্ড দিয়ে দেখালে এইভাবে, মানে এই মাইনাসটা মুছে দিব, এক জোড়া ইলেকট্রন মুছে দিব, তখন HNO2, নাইট্রাস অ্যাসিড। আর যদি ওইভাবে দেখাইতে না চাই, আয়নিক বন্ড দিয়ে দেখাতে চাই, তখন এইভাবে রাখবো,
ইলেকট্রন সব কয়টা রাখবো, 6টাই রাখবো, মাইনাস রাখবো, আর এখানে একটা H প্লাস। এটা হচ্ছে আমার HNO2 নাইট্রাস। আচ্ছা, এরপর আমাদের কথা ছিল NO2 মাইনাস, তারপর HNO2, এটা দেখার পর এরপর হচ্ছে নাইট্রেট আয়ন আর নাইট্রিক অ্যাসিড, এই দুইটা দেখবো। নাইট্রেট আয়ন NO3 মাইনাস, নাইট্রেট আয়ন। তো নাইট্রোজেন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, 3টা অক্সিজেন থাকবে চারপাশে, একটার উপর মাইনাস। এদের ব্যালেন্স ফিল আপ করলাম, ঠিক আছে, এদের ব্যালেন্স ফিল আপ করলাম। এখন এখানে একটা জিনিস খেয়াল করি, নাইট্রোজেনের কয়টা হাত হয়ে গেছে? 5টা। নাইট্রোজেন তো 5টা হাত করতে পারে না, কয়টা পারে? 4টা। তাহলে একটা হাত মুছবো, একটা হাত মুছলাম। অ্যান্ড ইন দ্যাট কেস অক্সিজেন আবার কখন সিঙ্গেল বন্ড করে? যখন তার উপর মাইনাস বসে। কারণ অক্সিজেন ব্যালেন্সে 2, কারণ বাট সে একটা বন্ডে হ্যাপি থাকে যখন তার উপর একটা মাইনাস আসে। তার মানে এখানে একটা মাইনাস দিব, কথা হচ্ছে, তাহলে আরেকটা প্লাস দিব কোথায়? সেই প্লাসটা দিতে হবে এখানে সেন্ট্রাল অ্যাটমের উপর। আমরা দেখবো যে হিসাব করলে সব ঠিক থাকে, যে এখন যদি অক্টেট ফিল আপ করি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর নাইট্রোজেনের আমার 5টা ভ্যালেন্স ইলেকট্রন, প্লাস চার্জের জন্য একটা বিয়োগ, 5 মাইনাস 1 4, মাইনাস 4টা বন্ড করছে, সো 0 লোন পেয়ার ইলেকট্রন, কোনো লোন পেয়ার বসবে না। এইটা হচ্ছে আমার নাইট্রেট আয়ন। দেখো, সো নাইট্রেট আয়ন এটা যখনই আমরা গুগলে সার্চ দিয়ে কখনো দেখতাম, খুব উইয়ার্ড লাগতো যে এরকম কেন, যে এখানে একটা মাইনাস, এখানে একটা ডাবল বন্ড, আর এইখানে আবার আরেকটা মাইনাস, এখানে একটা প্লাস, এটা কেমন? মানে এখানে NO3 ওভারঅল একটা মাইনাস, বাট এখানে ভিতরে 2টা মাইনাস একটা প্লাস। এন্ড যদি এখন HNO3 আঁকতে বলে, HNO3 আঁকতে বললে আমি কিন্তু এই মাইনাস একটা মুছে এটার সাথে একটা H লাগাই দিই, এটাই হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। ঠিক আছে, এটাই হচ্ছে নাইট্রিক অ্যাসিড HNO3। আচ্ছা, সো নাইট্রিক অ্যাসিড দেখলাম, নাইট্রেট আয়ন দেখলাম, নাইট্রাস অ্যাসিড দেখলাম, নাইট্রাইট আয়ন দেখলাম। আচ্ছা, এবার ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড দেখছি যে NO2 নিজের সাথে নিজে ডাইমার ফর্ম করে N2O4 বানায়। এখন দেখবো N2O3 কিভাবে আসে, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড এটা কিভাবে আসে। তো ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড আসে একটা নাইট্রিক অক্সাইড আর একটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের ডাইমার হচ্ছে ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড। তো সেটা দেখি, তো N2O3, তো একটা NO লাগে, আমরা NO দেখছি, এটা ছিল NO, এটা হচ্ছে সেই NO। আরেকটা, এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, এটা হচ্ছে আমার NO, এটা হচ্ছে আমার NO, হ্যাঁ, ঠিক আছে। আরেকটা নাইট্রোজেন ডাইঅক্সাইড লাগে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আমরা দেখছি এরকম, এরকম। এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, যদি ভুল না করে দেয়। আর নাইট্রোজেন ডাইঅক্সাইডে একটা সিঙ্গেল ইলেকট্রনও আছে, এই যে এখানে, বা একটু সিকোয়েন্সটা এইভাবে দিলে বেটার হবে। এটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, একটা নাইট্রোজেন ডাইঅক্সাইডও সিঙ্গেল ইলেকট্রন আছে এরকম, আর একটা নাইট্রিক অক্সাইডও সিঙ্গেল ইলেকট্রন আছে, এরা মিলে হচ্ছে ডাইমার ফর্ম করে N2O3 বানায়। তো আমরা পাই, যদি ব্যাক দুইটা মুখোমুখি এভাবে আঁকি তাহলে এরকম পাবো, যে এই হচ্ছে নাইট্রোজেন, এই হচ্ছে ডাবল বন্ড অক্সিজেন, আর এদিকে হচ্ছে একটা অক্সিজেন, তার সাথে একটা মাইনাস, 1 2 3 4 5 6, আর এইখানে এই নাইট্রোজেনটা একটা প্লাস, আর এইখানে যে ইলেকট্রনটা ছিল সেটা দিয়ে সে এখন বন্ড ফর্ম করছে তার সাথে, এই যে NO যে সিঙ্গেল ইলেকট্রনটা আছে সেটা, আর এইখানে হচ্ছে আমার আরেকটা অক্সিজেন। এই হচ্ছে আমার N2O3 এর স্ট্রাকচার। ভিতরে কিন্তু এরকম প্লাস মাইনাস আছে, বাট ওভারঅল পুরো কম্পাউন্ডটা নিউট্রাল। আচ্ছা, এবার আমাদের লাস্ট ওয়ান, যেটা হচ্ছে মানে নাইট্রোজেনের লাস্ট ওয়ান, এটা হচ্ছে ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। ঠিক আছে, ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড, সো খুবই ইজি। ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইডের একটু আলাদা, এটা হচ্ছে যে আমরা N2O4 এর যে স্ট্রাকচারটা দেখছি সেটার সাথে একটা অক্সিজেন অ্যাড হলেই কিন্তু ডাইনাইট্রোজেন পেন্টাঅক্সাইড। সো আমরা N2O4 এর যে স্ট্রাকচারটা আনছি, দেখছি, সেটা একটু কপি করে নিয়ে আসি, এটা একটু কপি করে নিয়ে আসি।
এই হচ্ছে নাইট্রোজেন টেট্রা অক্সাইড। তো এটার সাথে একটা অক্সিজেন, এখন কথা হচ্ছে আরেকটা অক্সিজেন কোথায় লাগাবো? সেই আরেকটা অক্সিজেন তো আমি এখানে দিতে পারবো না, বা এখানে দিতে পারবো না, বা এখানে দিতে পারবো না, এখানে দিতে পারবো না, ইভেন নাইট্রোজেনের সাথেও দিতে পারবো না। নাইট্রোজেনের সাথে এখানে একটা অক্সিজেন দিলে নাইট্রোজেনের 5টা হাত হবে, এই নাইট্রোজেনের সাথে এখানে দিলে 5টা হাত হবে, 5টা হাত করে অ্যালাউড না। তো দিতে হবে এই মাঝখানে, অক্সিজেনটা মাঝখানে বসে, আর এই পাশ থেকে একটা হাত আসে, এই পাশ থেকে একটা হাত, এবং এই অক্সিজেনের যদি অক্টেট ফিল আপ করি 1 2 3 4 5 6 7, ভ্যালেন্সি 2, আর এইটা হচ্ছে আমার N2O5। ঠিক আছে, এই টাইপের যেসব কম্পাউন্ড এরকম মাঝখানে এরকম একটা অক্সিজেন থাকে, দুইটা মানে ডাইমারের মাঝখানে, ওগুলোকে বলে সেসকুই অক্সাইড। ঠিক আছে, সেসকুই অক্সাইড। তো তো এখন আমরা লাস্ট দুইটা দেখে আজকে শেষ করি। এটা হচ্ছে ফসফরাসের দুইটা অক্সাইড আছে, P2O3 আর P2O5, এই দুটো দেখে শেষ করি। তো P2O3 ডাইফসফরাস ট্রাইঅক্সাইড। তো P2O3 যদি আমরা করি, স্ট্রাকচার বের করি, ফসফরাস, এখানে P2O3 কিভাবে থাকে যে দুইটা ফসফরাসের সাথে একটা করে অক্সিজেন থাকে, মানে এটা একটু আলাদা, আমরা যে রুল দেখছি সেটা দিয়ে না করে এটা আসলে একটু এভাবে করা হয়েছে যে দুইটা ফসফরাসের দুই পাশে একটা একটা অক্সিজেন থাকে আর মাঝখানে থাকে একটা অক্সিজেন। এটা একটা সেসকুই অক্সাইড। ফসফরাস গুলো হচ্ছে সেন্ট্রাল অ্যাটম আকারে অ্যাক্ট করে। আর এখানে অক্সিজেন গুলোর যদি ভ্যালেন্সি ফিল আপ করি, ওর ভ্যালেন্সি ফিল আপ করলাম, ওর ভ্যালেন্সি ফিল আপ করলাম, এই অক্সিজেনের ভ্যালেন্সি অলরেডি ফিল্ড আপ, দুইটা হাত আছে। তো অক্টেট ফিল আপ 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, আর 1 2 3 4 5 6 7 8। আর ফসফরাসের লোন পেয়ার যদি দিই, ফসফরাসের লাস্ট শেলে 5টা ইলেকট্রন, 3টা হাত আছে, সো 5 - 3 2। এইটা হচ্ছে আমার P2O3। আর লাস্ট ওয়ান আমাদের P2O5। P2O5, তো P2O5 জাস্ট এই স্ট্রাকচারটার মতোই। এখানে ফসফরাসের দুই পাশে দুইটা অক্সিজেন ছিল, মাঝখানে একটা অক্সিজেন ছিল, এবার এক একটা ফসফরাসের 4টা করে অক্সিজেন থাকবে। সো এই ফসফরাসের এক একটা ফসফরাসের 2টা করে অক্সিজেন থাকবে। তো এই ফসফরাসের 2টা অক্সিজেন, এই ফসফরাসের এই দুই পাশে এই 2টা অক্সিজেন, আর মাঝখানে বসবে একটা অক্সিজেন, এই হচ্ছে টোটাল 5টা অক্সিজেন। এবার এই অক্সিজেনের ব্যালেন্সে ফিল আপ করি, এটা ফিল আপ করি, এটা ফিল আপ করি, এটা ফিল আপ করি, আর মাঝখানে অক্সিজেনটা অলরেডি ভ্যালেন্সি ফিল্ড আপ, কারণ তার 2টা হাত আছে। এবার অক্টেট ফিল আপ করি, আর ফসফরাসের লোন পেয়ার কয়টা হবে? ফসফরাসের লাস্ট শেলে 5টা ইলেকট্রন থাকে, 5টা বন্ড করছে, 5 - 5 0, 5 - 5 0। তো এই হচ্ছে আমার P2O5 এর স্ট্রাকচার। সো ওকে, আরো কিছু আছে এগুলো পরে দেখবো, যেমন MnO4-, ClO3-, তারপর ClO4-, এটসেট্রা। আই থিঙ্ক ক্লোরিনের 3টাও, ক্লোরিনের 2টা একটু দেখে ফেলি, আর Mn এরটাও দেখে ফেলি, জাস্ট ছোট 3টা আছে। MnO4-, ম্যাঙ্গানেট, পারম্যাঙ্গানেট আয়ন। এটা আহ, কিরকম? এটা হচ্ছে ম্যাঙ্গানিজ হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন 4টা হচ্ছে এভাবে থাকবে, আর সারাউন্ডিং অ্যাটমে একটাতে মাইনাস দিব, বাকিগুলোর ভ্যালেন্সি ফিল আপ করবো। আর ম্যাঙ্গানিজ তার লাস্ট শেলে হচ্ছে 7টা ইলেকট্রন থাকে, এখানে 7টা বন্ড করছে, সো 7 - 7 0, সো কোনো লোন পেয়ার নাই। আর আমাদের সেই ক্লোরিক অ্যাসিডের যে ClO3-, এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিডের সেই অ্যানায়নটা, HClO3 ছিল ক্লোরিক অ্যাসিড, ClO3-। তো এখানে ক্লোরিন, ক্লোরিন তার সাথে হচ্ছে 3টা অক্সিজেন আছে, একটা অক্সিজেন হচ্ছে মাইনাস, বাকি দুটা এরকম ব্যালেন্সে ফিল আপ করলাম, অক্টেট ফিল আপ করি 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। আর হচ্ছে এবার ক্লোরিনের লোন পেয়ার বসাই। তো লোন পেয়ার বসবে কিভাবে? ক্লোরিনের লাস্ট এর 7টা ইলেকট্রন, সে 5টা বন্ড করছে, সো ClO3-।
আর যদি ক্লোরিক অ্যাসিডেরটা বলে, যদি HClO3 বলে, তখন কি হবে? এই O মাইনাসের সাথে তখন একটা H দিয়ে দিব, এখানে Cl, ডাবল বন্ড O, ডাবল বন্ড O, এটা হচ্ছে ক্লোরিক অ্যাসিড। আর লাস্ট ওয়ান ClO4 মাইনাস, আমাদের সেই ক্লোরিক পার ক্লোরিক অ্যাসিড, এখানে দেখাই ClO4 মাইনাস, এটা ছিল পার ক্লোরিক অ্যাসিডের জন্য। এটা স্ট্রাকচার হবে ক্লোরিনের সাথে 4টা অক্সিজেন, একটা অক্সিজেনের সাথে এই যে মাইনাস, আর এই অক্সিজেন গুলোর ভ্যালেন্সি ফিল আপ করি, এগুলোর ভ্যালেন্সি ফিল আপ করলাম, আর ওদের অক্টেট ফিল আপ করি। আর এখানে লোন পেয়ার দিব, সো 7টা ইলেকট্রন থাকে ক্লোরিনের ব্যালেন্স হলে, 7টা বন্ড, সো 7 - 7 0, কোনো লোন পেয়ার বসবে না। আর যদি পারক্লোরিক আমাদের এই পারক্লোরিক অ্যাসিডটা রাখতে বলতো HClO4, ইন দ্যাট কেস এরকম হবে, লোন পেয়ার গুলো না কি আপাতত দরকার নেই। এইটা হচ্ছে HClO4, ঠিক আছে, এই হচ্ছে HClO4। আচ্ছা, হাইপোক্লোরাস অ্যাসিডটা কেমন হবে? HOCl, এখানে সেন্ট্রাল কে, কিন্তু সবাই একটা করে আছে, এখানে সেন্ট্রাল কিন্তু এই ক্লোরিন, মানে এই যে এইগুলার মতো করে ক্লোরিন, ঠিক আছে। এটাও কিন্তু একটু রুলের ব্যতিক্রম, যে এখানে সবচেয়ে ইলেকট্রোনেগেটিভিটি কম হাইড্রোজেনের, কিন্তু আসলে ক্লোরিন হচ্ছে আমার সেন্ট্রাল। তো তার এক পাশে অক্সিজেন আর এক পাশে কি হাইড্রোজেন। হাইড্রোজেনের এখানে তো চার্জ হবে না, অক্সিজেনের ব্যালেন্সে 2, হাইড্রোজেনের ব্যালেন্সে 1, অক্সিজেনের ডুয়েট ফিল আপ করি 1, সরি অক্টেট ফিল আপ করি 1 2 3 4 5 6 7 8, হাইড্রোজেনের ডুয়েট ফিল আপ করি, অলরেডি ফিল্ড আছে। আর আমার ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, ভ্যালেন্স ইলেকট্রন, 3টা বন্ড করছে, 7 - 3 4, সো 4টা লোন পেয়ার ইলেকট্রন বসবে। এটা হচ্ছে হাইপোক্লোরাসিস, HOCl। ওকে, সো ঠিক আছে, ওকে,